এই উজ্জীবিত স্লোগান, চোখে মুখের এই অগ্নিস্ফুলিঙ্গ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক হিংসাত্মক মন্তব্যের ফসল। মাত্র একটি কথা, সরকার প্রধানের মুখ থেকে বের হওয়া অবিবেচনাপ্রসূত মাত্র একটি লাইন একটি আন্দোলনকে এতটা গতি এনে দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ 14 জুলাই 2024। আন্দোলনকারীদের নিয়ে শেখ হাসিনার এই একটি মাত্র মন্তব্য সেদিন আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছিল। সেদিনই যেন কোটা সংস্কার আন্দোলন বাঁক নিয়েছিল সরকার পতনের আন্দোলনে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। 14 জুলাই দিনভর রাজধানী ঢাকা সহ সারা দেশের শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর রাজপথগুলো তখন শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত। কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা, কিন্তু গুলিস্তানে সেই মিছিলে বাধা দেয় পুলিশ। পরে সেখান থেকে নাহিদ ইসলামের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেন। বঙ্গভবন থেকে ফিরে এসে বেলা 3টার দিকে সমবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বক্তব্যে সংসদের বিশেষ অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন নাহিদ ইসলাম। খবর আসে সেদিন রাতেই চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা। আন্দোলনকারীরা আশায় বুক বাঁধে, হয়তো এখান থেকে তাদের জন্য আসতে পারে কোনো দিক নির্দেশনা, কোনো আশ্বাস বাণী। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। 14 জুলাই রাতে গণভবনের সংবাদ সম্মেলনে বসেন চীন থেকে ফেরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের সামনে বর্ণনা দিচ্ছিলেন চীন সফরের নানা বিষয়। এ সময় এটিএন নিউজের সাংবাদিক নুরুল আমিন প্রভাস কোটা আন্দোলনের প্রসঙ্গটি তুলে আনেন। 10-12 দিন ধরে চলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকার যে সহনশীলতা দেখাচ্ছে সেজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। প্রভাস আমিন বলেন, কোটা এবং মেধা নিয়ে একটি ভুল ধারণা তৈরি করা হয়েছে। মনে হতে পারে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদনে, পরীক্ষায়, প্রিলিমিনারিতে কোটা লাগে না, শুধু শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। প্রভাস আমিন বলেন, আমার সামনে যদি দুটি অপশন থাকে যে দুজনই সমান মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সন্তান আরেকজন রাজাকারের সন্তান, সেক্ষেত্রে আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেব। এক পর্যায়ে সাংবাদিক প্রভাস আমিন আন্দোলনকারীদের ভুল বুঝিয়ে পেছন থেকে অন্য কোনো শক্তি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের মুখোমুখি করছে কিনা সেই প্রশ্ন রাখেন। ঠিক এমন সময় শেখ হাসিনা অত্যন্ত বিদ্রুপের সঙ্গে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে তাচ্ছিল্য করেন। এর মধ্য দিয়ে নিজের অজান্তেই যেন গড়ে দেন নিজের পতনের ভিত্তিটাও। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। শেখ হাসিনার এই বক্তব্যের পর মুহূর্তেই অগ্নিরূপ ধারণ করে আন্দোলন। রাজাকারের নাতিপুতির এই তকমা আন্দোলনকারীদের বুকে বেঁধে যায় তীরের মতো। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে টিএসসি আর শাহবাগ এলাকা। বিদ্যুৎহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের তালা ভেঙে বের হয়ে আসেন নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থী। স্লোগানে কেঁপে ওঠে রাতের ঢাকা। এবার স্লোগানে যুক্ত হয় নতুন লাইন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। উত্তাল ও প্রতিবাদ মুখর ঢাবি প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সেই রাতে বর্বরোচিত হামলা চালায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও পতিত সরকারের পুলিশ বাহিনী। হামলায় আহত হয় অসংখ্য নারী শিক্ষার্থী। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে গিয়েও হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। আন্দোলন যাবে, আন্দোলন আসবে,
রাতের আঁধারে শাসক শ্রেণীর এ ন্যাক্কারজনক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে দেশের আপামর জনগণ। চারপাশ থেকে ধিক্কার আর প্রতিবাদ বাড়তে থাকে, সঙ্গে বাড়তে থাকে আন্দোলনের পরিধিটাও। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হতে থাকেন শিক্ষক, অভিভাবক, শ্রমিক, দিনমজুর সহ নানা শ্রেণী পেশার মানুষ। পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়, যখন আমরা বাধা বেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়। এই সাহস পুলিশ কোথায় পেল? 14 জুলাই গণভবনের সাংবাদিক প্রভাস আমিনের সেই প্রশ্ন আর তার প্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকার তকমা দিয়ে বলা শেখ হাসিনার সেই মন্তব্যই কার্যত তৎকালীন আওয়ামী সরকারের পতনের ভিত রচনা করে দেয়। সেই দিন থেকেই কোটা আন্দোলন রূপ নিতে শুরু করে সরকার পতনের আন্দোলনে। 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।